নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রীতি চলে এসেছি আজকে আবার একটা পর্ব নিয়ে আপনাদের কাছে। আশা করি উপন্যাসটি আপনাদের খুব ভালো লাগছে। তো চলুন শুরু করি আজকের পর্ব। আর শুনে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চলুন শুরু করি আজকের পর্ব। শুরু করছি আজকে এই উপন্যাসের চতুর্দশ পর্ব। হরিদাস সাহা বিনয়ের গা ঘেঁষেই হাঁটছিল। বাকি সবাই কেউ সামনে কেউ পিছনে। হরিদাস একটানা বলে যাচ্ছিল, দাস্তিকা আইগা আপনেগুলোকে শিয়ালদার স্টেশনে তো নামলাম, এরপর আপনারা কোনখানে যে গেলেন দেখি নাই। আমরা এককেলে উথাল সমুদ্রে পড়লাম। সাইড দিকা খালি রিফিউজ আর রিফিউজ। মুতে কফে স্যাফে জাগাখানা আসতো নরক কুণ্ড। 2 বেলা সরকারি বাবুরা 2 তলা কইরা খিচুড়ি কি ডাল ভাত দেয়, এই খাইয়া কোনো রকমে বাইসে থাকি। এইভাবে চিরকাল তো চলে না, কিন্তু কি করুম ভাইবা দিশা পাই না। শিয়ালদায় প্ল্যাটফর্মে ময়রা জইরা শেষ হইয়া যাইতাম, আজকা খবর পাইলাম গইরায় এইদিকা রিফিউজিরা কুলুনি বহাইতে আছে। এইখানে আইলে জমিন মিলব। ভাবলাম দেহি একবার চেষ্টা কইরা। বউ পোলাপানগো হাত ধইরা আরও কয় ঘর রিফিউজিগের লগে রাতারাতি চইলা আইলাম। হ্যাঁ তিকা এইখানেই আসি। সব জবরদখল কলোনি তৈরির পিছনে প্রায় একই ইতিহাস। রিফিউজি ক্যাম্প বা শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম কিংবা কলকাতার ফুটপাথ থেকে চলে এসে জলা জমি ভরাট করে বন জঙ্গল কেটে ছিন্নমূল মানুষ ঘর বাড়ি তুলছে। বিনয় জিজ্ঞেস করে, কতদিন হলো আপনি এখানে আছেন? দিন 15 হলো। কথায় কথায় সবাই কলোনির ভিতর চলে আসে। বিনয় লক্ষ্য করল অনেকটা জায়গা জুড়ে প্রচুর ঘর, নতুন নতুন আরও অনেকগুলোর কাজ চলছে। এখানেও একধারে পোড়া কাঠ, টালি, খড়ের ছাই ডাঁই হয়ে আছে। কণ্ঠিধারী সেই লোকটা হাঁক ডাক করে একটা বেতের মোড়া আনিয়ে বিনয়কে বসালো। আচমকা একজন এসে পড়েছে, হোক অনাহুত, তবু অতিথি তো, তাকে আপ্যায়ন করা দরকার। তাই চা এবং সস্তা লেরো বিস্কুটের ব্যবস্থাও হয়ে গেল। বিনয় বুঝতে পারছিল সেই লোকটা সোনার বাংলা উদ্বাস্তু পল্লীর মাতব্বর। এখানকার বাসিন্দারা তাকে যথেষ্ট মানে। এদিকে কলোনিতে বিনয়ের আসার খবরটা শোনার সঙ্গে সঙ্গেই চারপাশ থেকে বাচ্চা কাচ্চা, ছেলে বুড়ো, যুবক যুবতী থেকে শুরু করে নানা বয়সের মানুষজন তার সামনে এসে ভিড় করে দাঁড়ায়। চায়ের গেলাসে চুমুক দিয়ে বিনয় বলল, কেন এই কলোনিতে এসেছি নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে হচ্ছে। হ্যাঁ বাবু। তার আসার উদ্দেশ্যটা এবার জানিয়ে দেয় বিনয়। তারপর পকেট থেকে নোটবুক আর পেন বার করে এই কলোনি সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে নানা তথ্য টুকে নিতে থাকে। সোনার বাংলা উদ্বাস্তু পল্লী তৈরির কাজ শুরু হয়েছিল ঠিক 1 বছর আগে। একসময় এখানে ছিল নাবাল জমি। পুরো ভূখণ্ডটি জুড়ে হাঁটু অবধি জলে উদ্দাম হোগলা বন। বন সাফ করে নিচু জমিতে মাটি ফেলে বসতি বসানো হলো। মুকুন্দপুরে যুগলদের বাস্তুহারা কলোনিতে রাজদিয়া এবং তার চারপাশের 20-25টা গ্রামের মানুষই শুধু রয়েছে। কিন্তু এখানে এসেছে পূর্ব বাংলার নানা প্রান্তের লোকজন। বরিশাল, খুলনা, যশোর, পাবনা, ফরিদপুর, ঢাকা, কোনো জেলাই বাদ নেই। হকারি, ছোটোখাটো দোকানদারি, বেতের কাজ, বাঁশের কাজ, এছাড়াও নানা ধরনের উঞ্ছবৃত্তি করে এই কলোনির বাসিন্দারা পেটের ভাত জোটাচ্ছে। এভাবে কতদিন চালানো সম্ভব হবে জানা নেই। মাথা গোঁজার মতন ঘর এরা তুলতে পেরেছে ঠিকই, কিন্তু সেখানেও পদে পদে সংকট, বিপদ তাদের নিত্যসঙ্গী। যে হোগলাবন সাফ করে জলা বুঝিয়ে এখানে কলোনি বসানো হয়েছে, সেই জমির মালিক এই অঞ্চলের সামন্তরা, তারা ভালো লোক নয়। বছরের পর বছর এখানকার পরিত্যক্ত জমিতে হোগলা আর ঝোপঝাড় গজিয়েছে। সাপ, খোপ, পোকামাকড়, শিয়াল, বাঘডাসা বংশ বাড়িয়েছে। এইসব নিয়ে এতকাল তাদের মাথা ব্যথা ছিল না। কিন্তু উদ্বাস্তুরা এসে যেই বসতি বানালো, অমনি সামন্তদের মস্তিষ্কে অধিকারবোধ চাগাড় দিয়ে উঠল। বিষাক্ত সরীসৃপেরা থাকলে আপত্তি নেই, কীটপতঙ্গ, বুনো পাখির ঝাঁক কিংবা হোগলাবন, ঝোপঝাড় এইসব অবাধেই থাকতে পারে, কিন্তু মানুষ এসে জনপদ বানিয়ে বসবাস করবে, সামন্তরা কিছুতেই তা মেনে নেবে না। সোনার বাংলা উদ্বাস্তু পল্লীর বাসিন্দাদের উৎখাত করার জন্য নানাভাবে চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। কতবার যে সশস্ত্র গুন্ডা বাহিনী পাঠিয়েছে তার হিসেব নেই। 3-3 বার রাতের অন্ধকারে হানাদারেরা
কলোনির ঘরের চালে বাঁশের বেড়ায় পেট্রোল ঢেলে ছাড়খাড় করে দিতে চেয়েছে। কণ্ঠিওয়ালা লোকটা বলতে লাগলো, সামন্তরা ঘর বাড়ি পোড়ায় আমাকে ভাগায় দিতে চায়। আমরা দখল সারি না, মাটি কামড় দে পরে থাকি। 20 দিন আগে আমাদের কুলোনিতে ওরা আগুন ধরায় দিছে। আমরা 4 বর্ষ সরায় ফের ঘর বাঁধতিছি। যতবার আগুন দেবা ততবার ঘর তুলি নিবানে। জমিন যখন একবার দখল করেছি আর ছাড়ব না। কলোনির সামনের দিকে এবং ভিতরে যে পোড়া টিন, টালি, বাঁশটাস স্তূপাকার হয়ে পড়ে আছে তার কারণ এতক্ষণে বুঝতে পারল বিনয়। অবিকল যুগলদের মুকুন্দপুর কলোনির মতোই ঘটনা। বিনয় কথা বলছিল ঠিকই, কিন্তু সেই সঙ্গে দুরন্ত গতিতে তার কলমও চলছিল। ভিড়ের ভিতর থেকে ঢ্যাঙা কৃষ চেহারার একটা লোক জিজ্ঞেস করে, আমাগো কথা লেখা লইতে আসেন, এই দিয়া কি করবেন বাবু মশাই? লেখাটা আমাদের কাগজে ছাপা হবে। ছাপা হইলে গভর্নমেন্টের নজরে পড়ব? বিনয় ধন্দে পড়ে যায়। তাদের কাগজ নতুন ভারত এখনো বাজারেই বেরোয়নি। বেরোবার পর এই উদ্বাস্তুপল্লী সম্পর্কে তার রিপোর্টটা ছাপা হলে গভর্নমেন্ট অর্থাৎ সরকারের নজরে পড়বে কিনা জানা নেই, কিন্তু প্রশ্নটা বিনয়কে উৎসুক করে তোলে। গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য লোকটার এত আগ্রহ কেন? অনিশ্চিতভাবেই সে বলল, হ্যাঁ পড়তে পারে, কেন বলুন তো? এবার ঢ্যাঙা লোকটা নয়, কণ্ঠিধারী লোকটা বুঝিয়ে দেয়, এই কলোনির বাসিন্দারা কি অসীম দুর্দশার মধ্যে রয়েছে তার খবর যদি কাগজে বেরোয় তাহলে সরকারি কর্তাদের নির্ঘাত টনক নড়বে। এর আগে কণ্ঠিধারীরা বেশ কয়েকবার সাহায্যের জন্য সরকারের কাছে দরবার করেছে, কিন্তু এখনও অবধি একটা ঘষা আঁধলাও মেলেনি। যা পাওয়া গেছে তা হলো অঢেল প্রতিশ্রুতি। কিন্তু কাগজ যদি সোনার বাংলা উদ্বাস্তুপল্লী সম্পর্কে নাড়াচাড়া দেয়, সরকারের সাধ্য নেই তা অগ্রাহ্য করে। খবরের কাগজের ছাপার হরফ যে অলৌকিক শক্তিধর এবং সেগুলো যে আকাশ থেকে চন্দ্র সূর্য পেরিয়ে আনতে পারে, এইটা জানা ছিল না বিনয়ের। কিন্তু এখানকার লোকজনের কাগজ সম্পর্কে অটুট বিশ্বাস, অনন্ত ভরসা। কেন এই নিরক্ষর মানুষগুলোর এমন ধারণা কে জানে? এই নিয়ে প্রশ্ন করতে গিয়েও বিনয় করল না। কণ্ঠিধারী বলল, আমাদের কথা ভালো করে গুছায় গাছায় লিখিয়ে দেবেন বাবু। হ্যাঁ লিখব। আপনার নামটা কিন্তু জানা হয়নি। আমার নাম রাধা মাধব দাস। শুধু তাই নয়, সে অন্যদের সঙ্গে পরিচয়ও করিয়ে দিল। তাদের কেউ নিতাই কর্মকার, কেউ মথুরা করাতি, কেউ গণেশ শীল ইত্যাদি। বিনয় এবার বলল, আপনাদের কলোনিটা একটু ঘুরে দেখা যাবে? নিশ্চয় বাবু, আসেন। বিনয় উঠে পড়ে। কণ্ঠিধারী অর্থাৎ রাধা মাধব দাস পথ দেখিয়ে তাকে নিয়ে যেতে থাকে। হরিদাস সাহা এবং অন্য সবাই তাদের সঙ্গে সঙ্গে চলছে। সামনের দিকে বসে যতটা মনে হয়েছিল, ভিতর দিকে যেতে যেতে বিনয় দেখতে পেল কলোনিটা আয়তনে তার চেয়ে অনেক বড়। রাধামাধব বলেছিল হোগলাবন নির্মূল করে এখানে বসতি গড়ে তোলা হয়েছে। এখন চোখে পড়ল দূরে এখনও প্রচুর হোগলা এবং নানা ধরনের বুনো ঝোপঝাড় রয়েছে। তার মানে পুরোটা সাফ হয়নি। ওগুলো কেটে ফেললে আরও বহু মানুষের বাসস্থানের বন্দোবস্ত হতে পারে। বিনয়ের আসার খবর পেয়ে কেউ কেউ তাকে দেখতে এলেও ভিতরের দিকে যারা ছিল তারা হয়তো জানতেও পারেনি। এদের কেউ কেউ ঘর তুলেছে, মেয়েরা রান্নাবান্না বা অন্য কাজে ব্যস্ত। প্রচুর বাচ্চা কাচ্চা সারি সারি ঘরের সামনে খোলা জায়গায় ছুটোছুটি হুটোপাটি করছে। যারা ঘর বানাচ্ছিল রাধামাধবের সঙ্গে একটা নতুন লোককে দেখে তারা এগিয়ে আসে। মেয়েরা ঘরকন্যা স্থগিত রেখে মাথায় আধ ঘোমটা টেনে গভীর কৌতূহলে বিনয়কে লক্ষ্য করতে থাকে। বাচ্চাগুলো হুল্লোড় থামিয়ে দাঁড়িয়ে পড়ে। এখানে কোন বাড়িটা কার, তার দেশ পূর্ব পাকিস্তানের কোন জেলায়, পরপর বলে যাচ্ছে রাধামাধব। হঠাৎ ডান পাশের শেষ মাথা থেকে উঁচু গলায় কেউ ডেকে ওঠে, বাবু মশাই না? পরক্ষণে দেখা গেল একটা লোক দৌড়তে দৌড়তে এগিয়ে আসছে। বিনয় দাঁড়িয়ে যায়। কাছাকাছি আসতে এই লোকটাকে চিনতে পারল। সেই অত্যন্ত চতুর, অতীব ভন্দিবাজ অধর ভুঁইমালি। তার পাশে থেকে গোয়ালন্দে আসার সময় স্টিমারেই তার সঙ্গে আলাপ হয়েছিল। লোকটা বাঁ পায়ের উড়ুতে পুরনো কাপড়ের পুরু ব্যান্ডেজ বেঁধে তার ভেতর দেশের বিষয়াশয়ের যাবতীয় দলিল ভরে খোঁড়াতে খোঁড়াতে সীমান্তের এপারে চলে এসেছে। করুণ কাতর মুখ করে তার পা টেনে টেনে চলার ভঙ্গি এমনই নিখুঁত ছিল যে বর্ডারের পাকিস্তানি অফিসাররা ধরতেই পারেনি লোকটা কত বড় ধোঁকাবাজ।
অধর হাত জোড় করে মাথা ঝুঁকিয়ে শশব্যস্তে বলল, প্রণাম বাবু মশাই, আপনার লগে এই জনমে ফিরতে দেখা হইব ভাবতেই পারি না। হরিদাস সাহার পর অধর ভুঁইমালিকে সোনার বাংলা উদ্বাস্তু পল্লীতে দেখে আরও একবার অবাক হলো বিনয়। আমিও ভাবতে পারছি না, তা সাহা মশাই আর আপনারা কি একসঙ্গেই এই কলোনিতে এসেছেন? ঠিকই ধরছেন, শিয়ালদায় পয়সা মরতে আসছিলাম, মানুষের লাগান বাইসনের লাগা অন্য রিফিউজিগুলোকে আমরা 2 হর এইখানে চইলা এলাম। রাধা মাধব অধরকে বলল, মনে হতিছে বাবুর সঙ্গে তোমার চিনা জানা আছে? আছেই তো, আমরা এক লগে পাকিস্তান থেকে ইন্ডিয়ায় আইছি। পৃথিবীতে বাবু মশাইয়ের লাখান মানুষ হয় না, যেমন বিদ্যান তেমন মানুষের লাগা তেনার দয়া মায়া। পাকিস্তান থেকে আসার সময় এক বুড়া মাস্টার মশাই আর তেনার ফ্যামিলির লইগা উনি যা করছেন নিজের চোখে তা দেখছি। জামতলির বৃদ্ধ হেডমাস্টার রামরতন গাঙ্গুলির কথাই বিশদভাবে রাধা মাধবকে বলতে লাগলো অধর ভুঁইমালি। বিনয় অধর ভুঁইমালিকে থামাতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই লোকটা একেবারে অন্য কথায় চলে যায়। জানেন বাবু মশাই, শিয়ালদার স্টেশনে হেই যে আমরা ইয়া নামছিলাম, এরপর আপনারে কত যে বিশ্রাইছি, কিন্তু ভিড়ের মধ্যে কোনোখানে পাইলাম না। দিনের পর দিন ভগবানের কাছে কাঁদছি আপনার লগে যেন দেখা করাইয়া দেয়। একদিনে ভগবানের দয়া হইছে, আপনার দেখা পাইলাম, কি যে আনন্দ হইতে আছে বুঝাইয়া কইতে পারুম না। আপনার লগে আমার মেলা কামের কথা আছে। আমার সাথে কি কথা? এইটা আপনার আর আমার মধ্যে আইব, অন্য মানুষের সম্মুখে না। আমাকে কুলনিখানা পুরো দেখা লন, এরপর গোপনে কমু। ঘুরে ঘুরে একসময় কলোনি দেখা শেষ হলো। এখানে ঢোকার পর কিছু লোকের সঙ্গে আগেই আলাপ করিয়ে দিয়েছিল রাধা মাধব, যারা অনেকটা ভিতরের দিকে ছিল। তাদের সঙ্গে পরিচয় হলো। তাদের নাম, পূর্ব পাকিস্তানের কোন কোন জেলায় তাদের 7 পুরুষের ভিটেমাটি ছিল, কেন দেশ ছেড়ে চলে আসতে হয়েছে, সব নোটবুকে টুকে নিয়েছে বিনয়। সূর্য মাথার ওপর উঠে এসেছিল। হঠাৎ বিনয়ের খেয়াল হলো তার তো 2টো থেকে ডিউটি। এখান থেকে অফিসে পৌঁছতে কম করে 2 ঘন্টা লেগে যাবে। সে ব্যস্ত হয়ে উঠল। আরও কিছুক্ষণ আপনাদের সঙ্গে থাকতে পারলে ভালো লাগতো, কিন্তু আমাকে এক্ষুনি যেতে হবে। যে পথ দিয়ে সে এসেছিল সেই পথের দিকেই হাঁটতে লাগলো। জনতার সঙ্গে সঙ্গে চলেছে। রাধা মাধব হাত কসলাতে কসলাতে কুণ্ঠিতভাবে বলে, বেল দুফার হইয়া গেল, বলতে সাহস হচ্ছে না। 2টি ভাত খাই গেলেই বড় মনে শান্তি পেতাম, কিন্তু আমাদের হাতে ভাত কি খাবেন? রাধা মাধবের দ্বিধার কারণটা আন্দাজ করতে পারছিল বিনয়। স্পষ্ট করে জানিয়ে দেয় সে জাতপাত মানে না, তবে আজ আর এক লহমাও এখানে থাকার উপায় নেই, তার যথেষ্ট দেরি হয়ে গেছে। দেখা হবার পর থেকে অধর ভুঁইমালি জোঁকের মতন বিনয়ের গায়ে সেঁটেছিল। কলোনির মুখে এসে রাধা মাধবদের উদ্দেশ্যে বলল, তোমাগো আর কষ্ট কইরা যাইতে হইব না, আমি বাবু মশাইরে বাসে তুইলা দিয়ে আসি। রাধা মাধবরা এর পরেও বড় রাস্তা পর্যন্ত যেতে চেয়েছিল, কিন্তু অনেক রকম কাকুতি মিনতি করে তাদের থামিয়ে দিয়ে অধর ভুঁইমালি বিনয়ের পাশাপাশি হাঁটতে লাগলো। আগেই অধর জানিয়ে রেখেছে একান্ত গোপনে সে বিনয়কে কিছু বলতে চায়। বিনয় বলল, আমার কিন্তু ভীষণ তাড়া আছে, গড়িয়ার বাস এলেই আমি উঠে পড়ব। কি বলবেন বলুন। আপনি তো জানেন বাবু মশাই, কত বুদ্ধি খাটাইয়া কত কষ্ট কইরা দেশ থিকা আমাকে দলিল পত্রগুলান আনছিলাম, কিন্তু বিশ্বাস কইরা এই কথা কেউরে কইতে পারি না। যদিন হাতাইয়া লয় শুনাশুন কানে আইসে, মেলা মানসে দেশের বিষয় আসার লগে এখানকার মুসলমানগো জমি জমা এক্সচেঞ্জ করতে আসে। কথাটা কি ঠিক? হ্যাঁ ঠিক তো। ও তা যারা এক্সচেঞ্জ করায় তেমন কাউরে আপনি চিনেন? হ্যাঁ চিনি তো। আপনি যদি চান তাহলে তাকে আপনার কাছে পাঠিয়ে দিতে পারি। আমার লগে বাটপাড়ি করব না তো। আমি যাকে পাঠাবো সে আপনাকে ঠকাবে না। তাহলে পাঠাইয়া দিয়েন, তেনার লগে কথাবার্তা কইয়া দেখি, এরপর আসল কামের সময় আপনারা কিন্তু থাকতে হইব। ঠিক আছে থাকব। আপনার ঠিকানা খান দেন বাবু মশাই। পকেট থেকে নোটবই এবং কলম বার করে একটা কাগজ ছিঁড়ে সুধাদের বাড়ির ঠিকানা লিখে অধরকে দিল বিনয়। অধরের চোখে মুখে কৃতজ্ঞতা ফুটে ওঠে। হাত জোড় করে বলে, আমার কি উপকার্য হইব কইয়া বুঝাইতে পারুম না। একটু চুপচাপ,
বিনয়রা বড় রাস্তায় চলে এসেছিল। বেশ লোকজন রয়েছে, 2-4টে গাড়ি ঘোড়াও চলছে, কিন্তু গড়িয়ার দিকের বাসের দেখা নেই। হঠাৎ কি মনে পড়ে যাওয়ায় ভীষণ ব্যস্ত হয়ে পড়ে অধর। ব্যগ্র সুরে বলে, আরে একখান কথা কইতেই তো ভুইলা গেছি। কি কথা? 2 সপ্তাহ আগে আমরা যেদিন এই কুলনিতে আইলাম, হ তারও 3-4 দিন আগে আজকা বউঠাইরেন রে শিয়ালদা স্টেশনে দেখছি, কিন্তু আপনি তেনার লগে আসিলেন না। কে বউঠাউকরুন? আপনার স্ত্রী, তার মানে ঝিনুক। রাজদিয়া থেকে কলকাতায় আসার সময় পথে যার সঙ্গেই আলাপ হয়েছে সবাই ধরে নিয়েছে ঝিনুক তার স্ত্রী। আপনি ঠিক দেখেছেন? হ ঠিকই দেখছি। আপনার কোনো ভুল হয়নি তো? কথা হনো বাবু মশাই, আমার চৌকে অহনো চাইল সে ধরে নাই। আপনি বউঠাইরেন, হে বুড়া মাস্টার মশাই, তেনার বউ মাইয়ারা, আমরা হাজারো রিফিউজ এক লগে ইন্ডিয়ায় আইলাম, আর আপনি কন আমার ভুল হয়েছেন কিনা। যেনারে একবার দেখি তেনারে কোনোদিন ভুলি না বাবু মশাই। বিনয়ের মনে হলো সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। তার চারপাশে মহাবিশ্ব দুরন্ত গতিতে ঘুরেই চলেছে। বাবু মশাই, শরীর নি খারাপ লাগে? না আমি ঠিক আছি। আপনার বউ ঠাকুরুন শিয়ালদায় কি করছিল? শিয়ালদায় কেন গেছিল আপনি জানেন না? বলুন না কি করছিল বউ ঠাকুরুন, বলুন। শিয়ালদায় মানুষে কেন যায়? ট্রেন ধরনের লইগা। ঝিনুক নিরুদ্দেশ হবার পর একটা চিন্তা প্রায়ই বিনয়কে উতলা করে রাখত। লাঞ্ছিত চিরদুঃখী মেয়েটা হয়তো আবার পাকিস্তানেই ফিরে গেছে। পরে আশু দত্ত বা রামকেশবের সঙ্গে যখন দেখা হলো, তখন নিশ্চিতভাবে জানা গেল যে সে অন্তত রাজদিয়ায় যায়নি। তারপরেও বিনয়ের মাঝে মাঝে মনে হতো এমনও তো হতে পারে যে ঝিনুক পাকিস্তানের ট্রেনে উঠেছিল, কিন্তু রাজদিয়া অবধি পৌঁছতেই পারেনি। বিনয়ের ব্যাকুলতা 1000 গুণ বেড়ে যায়। সে বলে, আপনার বউ ঠাকুরনকে কি পাকিস্তানের ট্রেনে উঠতে দেখেছেন? না, আমি যখন তেনারে দেখছি স্টেশনে পাকিস্তানের ট্রেন আসছিল না। তাহলে? যদ্দূর মনে লয় কলকাতার আশেপাশে হেই হগল ট্রেন যায়, হের কোনো একটাই বউ ঠাকুরন উঠছিল। শিয়ালদা থেকে তো কত দিকেই তো লোকাল ট্রেন যায়, তার কোনটায় উঠেছিল? আপনি কি দেখেছেন বলুন না। 15-16 দিন আগের কথা, ঠিক ঠাউর পাইতে আসি না। কোনো ট্রেন যায় বনগাঁর দিকে, কোনো ট্রেন ধরেন গিয়া ওই কাঁচরাপাড়া, নৈহাটি, লালগুলার দিকে। না বাবু মশাই, মনে পড়ে না। ঝিনুক নিখোঁজ হওয়ার পর কেউ একজন তাকে স্বচক্ষে দেখেছে এবং কলকাতার কাছাকাছি কোথাও সে আছে। সোনার বাংলা উদ্বাস্তুপল্লীতে এসে এইটুকু অন্তত জানা গেল, কলকাতার চৌহদ্দির বাইরে ওধারে মুকুন্দপুর আর গড়িয়ার এধারে সোনার বাংলা উদ্বাস্তুপল্লী পর্যন্ত তার দৌড়। এছাড়া চারপাশে অজস্র নগণ্য শহর গ্রাম ছড়িয়ে আছে। সেই সব জায়গায় যাওয়া তো দূরের কথা, নাম পর্যন্ত জানা নেই। এই সমস্ত লোকালয়ের কোথায় ঝিনুক রয়েছে কে তার সন্ধান দেবে? হঠাৎ অদম্য এক জেদ মাথায় ভর করে বিনয়ের। একবার যখন ঝিনুকের খবর পাওয়া গেছে, যেভাবে হোক তাকে খুঁজে বার করবেই সে। কিন্তু এখানে ওখানে উদ্ভ্রান্তের মতন ছুটোছুটি করলে তো তাকে পাওয়া যাবে না। আরও কিছু তথ্য দরকার, যার খেই ধরে এগুলে কাজ হবে। বিনয় জিজ্ঞেস করল, শিয়ালদায় আপনার বউ ঠাকুরন কি একলাই ছিল? না বাবু মশাই, লগে একজন আসিল, মনে লয় আপনাকে কোনো আত্মজন। যার কথা বললেন সে কি পুরুষ না মেয়ে লোক? পুরুষ মানুষ আসিল। কেমন দেখতে? অধরের স্মৃতিশক্তি এবার কোনো রকম গোলমাল করল না। ঝিনুকের সঙ্গীর মোটামুটি নিখুঁত বর্ণনা দিল সে। লোকটা আধবুড়ো, চুল উস্কো খুস্কো, গালে খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, রোগা পাঁকানো চেহারা, চোখে পুরু কাঁচওয়ালা নিকেলের টেরা বাঁকা আদ্যিকালের চশমা, গায়ে ময়লা ধুতি আর ফতুয়ার ওপর ধূসো চাদর। এমন সাদামাঠা গরিব কৃষ চেহারার প্রৌঢ় রাস্তায় বেরোলে প্রতি 20 জনের ভেতর 2-1টা পাওয়া যাবেই। বিনয় খানিকটা দমে যায়। এরপর কি বলবে যখন ভাবছে, সেই সময় আচমকা কিছু মনে পড়ে যায় অধরের। উৎসাহের সুরে বলল, আমার কি মনে লয় জানেন? কি? বউ ঠাইরেনের লগে যিনি আসিল তিনি পাকিস্তানের মানুষ। কি করে বুঝলেন? আধা বুড়া মানুষটা বউ ঠাইরেনের কিছু কইতে আসিল, 2-1 কথা আমার কানে আইছে।
পদ্মা পায়রারা ছাড়া এমন কইরা কেউ কথা কয় না। মনে লয় মানুষটা বেশি দিন বর্ডারের এই ধারে আহে নাই, আমাগুলাখান রিফিউজও হইতে পারে। রিফিউজি যে টের পেলেন কি করে? দেশের ভিটামাটি খুয়াইয়া যারা পশ্চিমবঙ্গে আইসে এগো চোখে মুখে অন্য কিসিমের ছাপ থাহে, ঠিক বুঝান যায়, তাই দেখলেই টের পাওন যায়। ভদ্রলোক আপনার বউ ঠাকুরনকে কি বলছিলেন মনে আছে? ওই যে কইলাম না, দুই একখান কথা। হ্যাঁ হ্যাঁ, সেই কথাগুলোই তো শুনতে চাইছি। কারণ ভাই ভালোই দূর থিকা তো শুনছি, তবু যেটুক মনে আছে হনেন বুড়া মানুষটা কইতাছিল 1.5 ঘন্টার ভিতরে আমরা পৌঁছাইয়া যামু, যেখানে গিয়া থাকবা তোমার কোনো কষ্ট হইব না, আমাগো সংসারটা নিজগো সংসার মনে কইরো। এরপর আর কিছু কইছিল কিনা ভুইলা গেছি। বয়স্ক লোকটাকে দেখে আপনার রিফিউজি মনে হয়েছে? ওরা কি কোনো জবরদখল কলোনি বা ক্যাম্পে থাকতে পারে? না যাই না, হেইটা কেমনে কই, থাকতেও পারে আবার নাও থাকতে পারে। পাকিস্তান থিকা যারা চইলা আইছে এরা বেবাকেই তো ক্যাম্পে কুম্পে উঠে নাই। কেউর কেউর আত্মজন কলকাতার সাইড কিনারা তো বটেই, পশ্চিমবঙ্গের নানা হানে রইছে, আত্মজনের বাড়ি তো মেলা মানসে উঠছে। এই দিকটা ভেবে দেখেনি বিনয়। তার নিজের কথাই তো ধরা যাক, কিংবা রামকেশব বা আশু দত্তর কথা, তারাও তো সীমান্তের ওপার থেকে চলে এসেছে, কিন্তু সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে কি? কলকাতার চারপাশে এবড়ো খেবড়ো পুরো জমি চৌরস করে, জলা জমি ভরাট করে বা বন জঙ্গল সাফ করে জবরদখল কলোনিও বসায়নি। তাদের মতন আরও বহু মানুষ সীমান্তের এপারে আত্মীয় পরিজনের বাড়িতেই এসে উঠেছে। অধরের সঙ্গে কথা বলতে বলতে ক্ষীণ একটু আশা চকিতের জন্য দেখা দিয়েছিল। বিনয় ভেবেছিল ক্যাম্পগুলোতে ঘুরতে ঘুরতে হয়তো ঝিনুকের খোঁজ পাওয়া যাবে, কিন্তু সেই অজানা প্রহরীর সঙ্গে যদি সে কলোনির বাইরে অন্য কোথাও গিয়ে থাকে, হাজার হাজার বছর এখানে ওখানে ছোটাছুটি করলেও তার সন্ধান মিলবে না। অধর বিনয়ের দিকে তাকিয়েছিল, বলল, আধবুড়া মানুষটারে চিনতে পারলেন না বাবু মশাই? না, এইটা কেমন কথা হইল? কোনটা? আপনি রসিনা মানুষের লগে বউ ঠাকুরুন কই গেল আর আপনি স্বামী হইয়া হ্যাঁ জানেন না? যদি অপরাধ না লন একখান কথা কই। কি কথা? বউ ঠাইরেন কি আপনার লগে কাইজা কইরা বাড়ির থিকা গেছে গিয়া? কি কারণে কতখানি অপমানিত হয়ে কি নিদারুণ যন্ত্রণায় ঝিনুক নিরুদ্দেশ হয়েছে অধর ভুইমালিকে তা জানানো যায় না। জড়ানো গলায় কিছু বলে একটা বিনয়, তার একটা শব্দও বোঝা গেল না। অধর হয়তো ঝিনুক সম্বন্ধে অস্বস্তিকর আরও প্রশ্ন করত। এই সময় রাস্তার উল্টো দিকে একটা বাস থেকে নেমে একজন যুবক এবং একজন তরুণী এধারে চলে আসে। যুবকটির বয়স 27-28, রোগা লম্বা, চোখে পুরু লেন্সের চশমা, আর তার সঙ্গিনীটি বেশ সুশ্রী, 24-25-এর মতন বয়স। একসময় গায়ের রং ছিল টকটকে, রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। দুজনে সোনার বাংলা উদ্বাস্তু পল্লীর দিকেই যাচ্ছিল। অধরকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। যুবকটি বলল, অধরদা, আপনাদের ওখানেই চলেছি, দরকারি কথা আছে। অধর বলল, যান, কুলনির বেবাকেই আছে, তাগুলোকে কথাবার্তা আরম্ভ করেন। আপনার থাকাটাও তো জরুরি। আমি এই বাবু মশাইরে বাসে তুইলা দিয়া হনি আইতাছি। যুবকটি অধরের সঙ্গে কথা বলছিল ঠিকই, তবে বারবার তার চোখ চলে যাচ্ছিল বিনয়ের দিকে। তবে বিনয় সম্পর্কে অধরকে কোনো প্রশ্ন করল না। সঙ্গিনীকে নিয়ে সে কলোনির দিকে চলে গেল। বিনয়ও দুজনকে লক্ষ্য করেছে। তাদের দেখে শরণার্থী বলে তো মনে হলো না। সোনার বাংলা উদ্বাস্তু পল্লীতে তাদের যে যাতায়াত আছে সেটা আন্দাজ করা যায়, নইলে অমন অন্তরঙ্গ ভঙ্গিতে অধর ভুইমালিকে অধরদা বলতো না। যুবক আর তরুণীটি সম্পর্কে কৌতূহল হচ্ছিল বিনয়ের। জিজ্ঞেস করল, এরা কারা? পার্টির লোক। পার্টি অর্থাৎ পার্টি? বিনয় আচ্ছাভাবে শুনেছে নানা রাজনৈতিক দল ছড়িয়ে ছিটিয়ে থাকা কলোনিগুলোতে ঢুকে পড়েছে। খুঁটিয়ে খুঁটিয়ে অধরের কাছ থেকে জেনে নেয় সে যুবকটির নাম ত্রিদীপ সেন আর তরুণীটি হল জয়ন্তী বাসু। তারা সোনার বাংলা উদ্বাস্তু পল্লীতে কলোনি কমিটি বানাতে চায়, সেজন্য প্রায়ই এখানে আসছে। বিনয় বলল, কলোনি কমিটি কাদের দিয়ে গড়া হবে? তাদের কাজ কি? অধর জানায়, কমিটি তৈরি হবে সোনার বাংলা উদ্বাস্তু পল্লীর বয়স্ক বুদ্ধিমান লোকজনদের দিয়ে। সে আরও জানালো, সামনে কলোনির মাতব্বররা থাকলেও
এই ত্রিদীপ সেনরাই আসল, তাদের পরামর্শ মতোই চলতে হবে। উদ্বাস্তুরা সীমান্তের এপারে এসে পশুর মতন জীবনযাপন করছে, অথচ সরকার তারা যাতে মানুষের মতন বেঁচে থাকতে পারে তার কোনো ব্যবস্থাই নিচ্ছে না। সহজ কথায় কাজ হবে না। শরণার্থীদের দাবি দেওয়া যাতে সরকার মেনে নেয়, সেই জন্য ত্রিদীপ সেনরা তাদের নিয়ে মিটিং মিছিল করবে, নানা ধরনের আন্দোলনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। কমিটি করা হচ্ছে সেই কারণেই। এই ত্রিদীপ সেনরা কোন পার্টির লোক? কমিউনিস্ট। তয় শুনশান শুনছি চারপাশে আর যে হগল কুলনি আছে এই সব জায়গার বেশিরভাগ কমিটি কংগ্রেসের। দেশে থাকতে সুদূর তালসোনাপুরের এই অক্ষর পরিচয়হীন অধর ভুঁইমালি কংগ্রেস, কমিউনিস্ট পার্টি বা অন্য কোনো রাজনৈতিক দলের নাম শুনেছে কিনা যথেষ্ট সংশয় আছে। কিন্তু সীমান্তের এপারে আসার পর তারা অনেক কিছুই জানছে, শুনছে। শুধু তাই নয়, সেসবের মধ্যে জড়িয়েও পড়ছে। গড়িয়ার দিকের একটা বাস স্টপেজে এসে দাঁড়ায়। নানা কথায় অনেকটা সময় কেটে গেছে। না, আজ আর দেরি করা ঠিক নয়। বিনয় বাসটায় উঠে পড়ল। গড়িয়ায় এসে রাস্তার লোকজনকে জিজ্ঞেস করে 5 নম্বর রুটের বাস ধরল বিনয়। এটা তাকে ধর্মতলায় নিয়ে যাবে। ধর্মতলা তার চেনা জায়গা। সেখান থেকে কোন কোন নম্বরের বাস তাদের অফিসের সামনে দিয়ে যায় সব বিনয়ের মুখস্থ। 5 নম্বর বাসটা বেশ ফাঁকা ফাঁকা, বসার জায়গাও পেয়ে গেল বিনয়। এই দিকটায় আগে আসেনি সে। শহর এখানে সেইভাবে জমে ওঠেনি। ছোকরা কন্ডাক্টর পাদানেতে দাঁড়িয়ে এদিকে একটানা চেঁচিয়েই যাচ্ছে। বাইরের দৃশ্যাবলী, লোকজন, পাশ দিয়ে ছুটে যাওয়া যানবাহন কিছুই যেন বিনয় আর দেখতে পাচ্ছে না। ঝিনুকের চিন্তাটা তার মাথার ভেতর উল্টে পাল্টে স্রোতের মতন চারিদিক থেকে ঢুকে যাচ্ছে। কলকাতার কাছাকাছি হয়তো 40-50 মাইলের মধ্যেই সে কোথাও আছে। বনগাঁ বা নৈহাটি কাঁচরাপাড়া লাইনের কোনো স্টেশনে নেমে সেখানে যেতে হয়। কিন্তু সেটা কোন স্টেশন? আর সেই স্টেশন থেকে কত দূরে গেলে কোন শহর বা গ্রাম যেখানে ঝিনুকের হদিশ সে পাবে? না, কিছুই জানা নেই। মেয়েটা এত কাছে রয়েছে, অথচ কত দূরে। মনে হয় পৃথিবীর বাইরের কোনো গ্রহে, যেখানে কোনো দিনও পৌঁছানো যাবে না। নিজের মস্তিষ্কের অন্তঃপুর যেন দেখতে পাচ্ছিল বিনয়। সেখানে শুধুই হতাশা। ধর্মতলায় বাস বদলে অফিস পৌঁছতে পৌঁছতে 2:30 বেজে গেল। দুপুরের শিফট 2টোয় চালু হয়, তার মানে আধ ঘন্টা লেট হয়ে গেছে। নিউজ ডিপার্টমেন্টে এসে দেখা গেল চারিদিকে গমগম করছে। প্রুফ রিডার আর সাব এডিটরদের টেবিলগুলোর ফাঁক দিয়ে রিপোর্টিং সেকশনে চলে এলো বিনয়। চিফ রিপোর্টার প্রসাদ লাহিড়ী নেই, তার চেয়ারটা ফাঁকা। মণিলালও নেই, তবে সুধেন্দু আর রমেন তাদের টেবিলে বসে আছে। অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা থাকে প্রসাদের টেবিলে। দেরিতে আসার জন্য একটু অস্বস্তি হচ্ছিল বিনয়ের। ভয়ে ভয়ে সে হাজিরা খাতায় সই করল। ভাবল প্রসাদের সঙ্গে দেখা হলে লেটের কারণটা জানিয়ে দেবে। সইয়ের পর সুধেন্দুদের পাশের নিজের টেবিলে গিয়ে বসল বিনয়। সেই সকালে বেরিয়ে বাসে অনেকটা রাস্তা ছুটোছুটি করতে হয়েছে। ভীষণ ক্লান্তি বোধ করছিল। প্রচণ্ড খিদেও পেয়েছে। অফিসে ক্যান্টিন খোলা হলেও পুরোপুরি সেটা চালু হয়নি। শুধু চা, অমলেট, ডিম সেদ্ধ আর টোস্ট পাওয়া যায়। বাজারে কাগজ বেরোবার পর দুপুর আর রাতের খাওয়ার ব্যবস্থা করা হবে। কাছাকাছি নিশ্চয়ই হোটেল টোটেল আছে, কাউকে জিজ্ঞেস করলে তার হদিশ পাওয়া যাবে। সেখানে গিয়ে খেয়ে আসা যায়, কিন্তু এই মুহূর্তে আর বেরোতে ইচ্ছা করছে না। একটা বেয়ারাকে ডেকে টোস্ট, ডিম সেদ্ধ আর চা আনতে বলে সুধেন্দুকে জিজ্ঞেস করে, প্রসাদদা এখনও আসেননি? এসেছেন, নিউজ এডিটরের ঘরে মিটিং করছেন। ও, মণিলালদাকেও দেখছি না। প্রসাদদা ওকে কি একটা কাজে কংগ্রেস অফিসে পাঠিয়েছেন, ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে। আমাকেও এবার একটু বেরোতে হবে। ও, কখন আসছেন? সন্ধ্যের আগে তো নয়ই। সুধেন্দু চলে যাবার পর চোখের কোণ দিয়ে একবার রমেনকে দেখল বিনয়। সেদিনের সেই ঘটনার পর খুব সতর্ক হয়ে গেছে সে। এই স্বার্থপর কুচুটে লোকটাকে মোটেই তার পছন্দ নয়। রমেন টেবিলের ওপর ঝুঁকে কিছু লিখছিল। তার দিক থেকে চোখ ফিরিয়ে পকেট থেকে নোটবুক, পেন বার করে টেবিলের উপর রাখল বিনয়। তারপর শরীরটা পেছন দিকে হেলিয়ে দিয়ে চোখ বুঝল। একটু জিরিয়ে খাওয়া দাওয়া চুকিয়ে সোনার বাংলা উদ্বাস্তুপল্লী সম্পর্কে প্রতিবেদনটা লিখে ফেলতে হবে। কিছুক্ষণের মধ্যে টোস্ট, ডিম, চা এসে গেল। লেখাটা কোথায় শুরু করে কিভাবে তথ্যগুলো সাজাবে
খেতে খেতে যত ভাবছিল ততই মনটা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে বিনয়ের। বারবার ঝিনুকের মুখ সামনে ফুটে উঠল। হঠাৎ পাশ থেকে রমেনের গলা কানে এলো, বিনয়, তোমার লগে একখান কথা আছে। কি কথা? তোমার মতন ভাগ্যবান কলকাতায় খুব বেশি নাই। কি করে বুঝলেন আমি ভাগ্যবান? আরে ভাই, তোমারে কত বড় একখান উষা সঙ্গ আছে ভাইরা দেহ। চঙ্গ? সঙ্গ, ল্যাডার ল্যাডার, পশ্চিমবঙ্গে যারে কয় মই। রমেনের কথা বলার ধরনটা বিনয়ের ভালো লাগলো না। কোথায় যেন একটা নোংরা সংকেত রয়েছে। ক্লিয়ার কইরা বলি, তোমার ভগ্নিপতি আনন্দবাবু হইলেন তোমার ল্যাডার। যার এমন সঙ্গ আছে সে ভাগ্যবান না। কণ্ঠস্বর ঝপ করে অনেকখানি নামিয়ে এবার রমেন বলল, একখান সুখবর শুনলাম। কি সুখবর? মার্কেটে আমাগো কাগজ বাইর হওনের 1 মাসের মধ্যে তোমার নাকি প্রমোশন হইব। প্রমোশন মানে? সোজা কথাখান বোঝো না? প্রমোশন হইল পদোন্নতি। কি বলছে লোকটা? মাত্র কদিন হলো সে নতুন ভারতে চাকরি পেয়েছে, এর ভেতর প্রমোশন? মাথার ভেতরটা কেমন যেন গুলিয়ে যায় বিনয়ের। কি উত্তর দিতে যাচ্ছিল তার আগেই রমেন ফের বলে ওঠে, শুনতে আসি ডেপুটি চিফ রিপোর্টার হইয়া তুমি আমাগো মাথার উপর বসবা। আপনাকে কে বলেছে কথাটা? কইছে কেউ। কে সে? তার নাম কউনটা ঠিক না, বিশ্বাস ভঙ্গ হইব। ভাই, তোমার ভগ্নিপতির লগে আমাগো কাগজের মালিক জগদীশ গুহ ঠাকুরতার এত খাতির, তিনি রেকমেন্ড করলে একটা প্রমোশন হইব না, এই কখনো হয়? তোমারে অ্যাডভান্স অভিনন্দন জানাইয়া রাহি। এই লোকটা রমেন বিশ্বাস বিষ পোকার মতন আবার হুল ফুটিয়ে দিয়েছে। সহ্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছিল বিনয়। ক্রোধে উত্তেজনায় মাথার ভিতরটা যেন ফুটতে থাকে। শিরাস্নায়ু বুঝিবা ছিঁড়ে পড়বে। নিজের অজান্তেই সে বিস্ফোরণ ঘটিয়ে দেয়। উঠুন, আপনি উঠুন, তারাপদদার ঘরে নিয়ে যাই। দরকার হলে জগদীশবাবুর চেম্বারও টানতে টানতে আপনাকে নিয়ে যাব। আমি জানি কেউ আপনাকে এসব বলেনি। ইউ আর এ ডার্টি পারসন। প্রথম দিন থেকে আপনি আমার পেছনে লেগে আছেন। এই ইতরামির শেষ আমি দেখতে চাই। বিনয়ের মতো নম্র ভদ্র বিনয়ী ছেলে যে এমন তুলকালাম কাণ্ড ঘটাতে পারে রমেন ভাবতে পারেনি। সেই ভয়ে কিঞ্চুর মতন গুটিয়ে যায়। মিনমিন করে বলে, আরে আরে ভাইটি, বসো বসো। সেইটা যাও কেন? ঠিক আছে, আমি কইছি উইথড্র করলাম, হইল তো? এইটা মনে করে রাইখো না। রমেনের গলায় রীতিমতন তোয়াজের সুর। রাগের মাথায় বিনয় তারাপদ ভৌমিক এবং জগদীশ গুহ ঠাকুরতার ঘরে নিয়ে যাবার কথা বলেছিল ঠিকই, কিন্তু রমেন যখন কুঁকড়ে গেছে তখন এই নিয়ে আর টানা হ্যাঁচড়া করল না। আসলে ঝামেলা, ঝঞ্ঝাট, তর্ক বিতর্ক, উত্তেজনা এইসব আদৌ তার পছন্দ নয়। বিরক্ত চোখে একবার রমেনের দিকে তাকিয়ে সে বসে পড়ে। ধীরে ধীরে মস্তিষ্কের উত্তপ্ত বাষ্প জুড়িয়ে আসে। মনটা বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল, সেটা শান্ত হলে একসময় লেখা শুরু করল সে। নিউজ এডিটরের ঘরে মিটিংয়ের পর প্রসাদ লাহিড়ী ফিরে এসেছিলেন। লেখাটা শেষ করে বিনয় তার টেবিলের সামনে এসে দাঁড়ালো। তাকে বসতে বলে প্রসাদ জিজ্ঞেস করলেন, তোমাকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটা কি আরম্ভ করতে পেরেছ? হ্যাঁ। জবরদখল কলোনি না ক্যাম্প, কি দিয়ে স্টার্ট করলে? ওইটা সম্পর্কে লিখেও ফেলেছি, এই যে। হাত বাড়িয়ে বিনয়ের হাত থেকে লেখাটা নিয়ে টেবিলের ওপর পেপার ওয়েট চাপা দিয়ে রাখতে রাখতে তারিফের সুরেই প্রসাদ বললেন, ভেরি গুড। রোজই কিন্তু এরকম একটা করে লেখা চাই। আপনি তো সেই দিনই বলে দিয়েছিলেন, আমার তা মনে আছে, রোজই দেব। প্রসাদদা, লেখাটা তো পড়লেন না? পড়ার দরকার নেই, আমি জানি তুমি খুব যত্ন করে লিখেছ, আর ওটা খুব ভালোও হয়েছে। তার লেখার ওপর চিফ রিপোর্টারের বিপুল আস্থা আছে জেনে ভীষণ খুশি হলো বিনয়। আর তখনই অদৃশ্য কোনো আঙুল যেন ঠেলা দিয়ে তার মাথাটা বাঁ পাশে ঘুরিয়ে দিল। দেখা গেল এক দৃষ্টে তাকিয়ে আছে রমেন। প্রসাদের শেষ কথাগুলো সে স্পষ্ট শুনতে পেয়েছে। আগেও যেমন হয়েছে, আজও হিংসে মুখ কালো হয়ে গেছে তার। চোখাচোখি হতেই ঝপ করে মাথা নামিয়ে প্যাডের পাতায় খসখস করে কি লিখতে লাগলো। কয়েক পলক রমেনকে দেখে প্রসাদের দিকে তাকায় বিনয়।
তার মতন আনকোড়া এক প্রতিবেদকের লেখা সম্পর্কে চিফ রিপোর্টারের ধারণা এত উঁচু যে লেখা পড়ারও দরকার মনে করেননি। এটা বিনয়কে এমনই চনমনে করে তুলেছে যে তার মনে হলো রমেনের মতন একটা বাজে হিংসুটে লোকের চিন্তাকে প্রশ্রয় দেবার মানেই হয় না। তার কথা যত ভাববে ততই রাগ চড়ে যাবে, উত্তেজনা বাড়বে, কাজে কর্মে মন বসবে না। এই পৃথিবীতে বিষাক্ত কীটের অভাব নেই, তারা সুযোগ পেলেই হুল ফোটায়, বিষ ঢালে, কিন্তু কি আর করা যাবে, এই নিয়েই থাকতে হবে। ঝিনুকের ভাবনাটা কিছুক্ষণের জন্য চাপা পড়েছিল, সেটা আবার মস্তিষ্কের গোপন কুঠুরি থেকে বেরিয়ে এলো। লেখা জমা দেওয়া হয়ে গেছে। তারপরেও বিনয়কে বসে থাকতে দেখে প্রসাদ জিজ্ঞেস করলেন, তুমি কি আর কিছু বলবে? হ্যাঁ বলো। আপনি আমাকে যে লিস্টটা দিয়েছেন তাতে যাদবপুর, নাকতলা, গড়িয়া, নিউ আলিপুর এই এলাকার ক্যাম্প আর কলোনিগুলোর নাম অ্যাড্রেস রয়েছে, কিন্তু শিয়ালদা নর্থ আর মেন লাইনেও অনেক কলোনি রয়েছে। আপনি কিন্তু সেগুলোর নাম ঠিকানা দেননি। যা দিয়েছি সেসব কভার করতেই তো অনেক দিন লেগে যাবে। আগে সাউথটা শেষ করো, তারপর শিয়ালদা মেন আর নর্থ ধরবে। কিন্তু না না, যা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তার বাইরে এখন অন্যদিকে ছোটাছুটির দরকার নেই। প্রয়োজনটা যে কী কারণে সেটা তো আর প্রসাদকে জানানো যায় না। তবু মরিয়া হয়ে বিনয় বলল, আমি ওই দিকের ওই মুকুন্দপুর বাস্তুহারা কলোনি বলে একটা কলোনিতে মাঝে মাঝে যাই। অন্যগুলোর নাম জানা থাকলে তা যেতে পারো, কিন্তু ওইদিকে আর কোথাও আপাতত তোমাকে যেতে হবে না। ফের কিছু আর বলতে সাহস হলো না বিনয়ের। হতাশ ভঙ্গিতে সে উঠে দাঁড়িয়েছিল। হঠাৎ হাজিরার কথা মনে পড়ায় আবার সে বসে পড়ে। আমার একটা অন্যায় হয়ে গেছে প্রসাদদা। কি অন্যায়? আজ সকালে আমি ওই সোনার বাংলা উদ্বাস্তু পল্লীতে গিয়েছিলাম, সেখান থেকে কাজ সেরে ফিরে আসতে আধ ঘন্টা লেট হয়ে গেছে, কিন্তু আমি অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করে ফেলেছি। বেশ করেছো, তুমি তো অফিসের কাজে গিয়েছিলে, তখন থেকেই তো তোমার ডিউটি আওয়ার্স শুরু হয়েছে। কাজ কমপ্লিট করে অফিসে পৌঁছতে যদি 2-1 ঘন্টা দেরিও হয় কোনো সমস্যা নেই। যেদিন অ্যাসাইনমেন্ট শেষ করতে আরও দেরি হবে সেদিন অফিসেই আসবে না, পরদিন এসে সই করবে, ঠিক আছে? আচ্ছা। সেই সকালে বেরিয়েছো বললে না? হ্যাঁ। দুপুরে ভাত টাত খেয়েছো? না, ওই অফিসে এসে ডিম টোস্ট খেয়েছি, রাত্রিরে ফিরে গিয়ে ভাত খাবো। না না, এটা কোনো কাজের কথা না। যতদিন না অফিসের ক্যান্টিন পুরো চালু হচ্ছে, সকালে বাড়িতে সব রান্না না হয়ে উঠলেও 2টো ভাতে ভাত অন্তত খেয়ে বেরিও, মনে থাকবে? হ্যাঁ। সারাদিন পেটে ভাত পড়বে না, ছাতা মাথা খেয়ে কাটাবে, তার উপর এত পরিশ্রম, এইভাবে কিন্তু বেশি দিন টানতে পারবে না, শরীর ভেঙে যাবে। ঠিক আছে, আজ আর তোমার অফিসে থাকার দরকার নেই, বাড়ি চলে যাও। প্রসাদ লাহিড়ীকে কি আশ্চর্য স্নেহময় সহৃদয় মানুষই মনে হচ্ছে বিনয়ের। তার সব দিকে নজর, শরীর খারাপ হবে বলে কত চিন্তা, অথচ শিয়ালদা নর্থ আর মেন লাইনের রিফিউজি ক্যাম্প আর কলোনির নাম ঠিকানাগুলো কিছুতেই দিলেন না। একদিকে যেমন ভালো লাগছে, অন্যদিকে ক্যাম্প কলোনির ঠিকানা না পাওয়ায় অভিমানও হচ্ছে। বিনয় আর বসল না, ধীরে ধীরে উঠে পড়ল। অফিস থেকে বেরিয়েই বাস স্টপেজের দিকে যেতে যেতে বিনয়ের চোখে পড়ল হিম ঋতুর বিকেল ফুরিয়ে আসছে। পশ্চিম দিকের উঁচু উঁচু বাড়িগুলোর মাথায় স্থির চিত্রের মতন শেষবেলার সূর্যটা দাঁড়িয়ে আছে, তার লাল রং ফিকে হয়ে এসেছে। কিছুক্ষণ পর ওটা আর থাকবে না, ঝুপ করে বড় বড় ইমারতের আড়ালে নেমে যাবে। এরই মধ্যে মিহি কুয়াশা পড়তে শুরু করেছিল। আকাশে হুল্লোড় বাঁধিয়ে নানা রঙের বিভ্রম তৈরি করে উড়ে চলেছে অজস্র পাখি। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দুধারের ফুটপাথে কত যে মাথা উঁচু ঝাড়ালো গাছ, শীতের বাতাস সেগুলোর ঝুঁটি ধরে নাড়া দিতে দিতে বয়ে চলেছে। দুপুরবেলার আলস্য ঝেড়ে শহর এখন সরগরম। রাস্তায় প্রচুর লোকজন, প্রচুর যানবাহন। বিনয়ের মাথায় অবিরল ঝিনুকের ভাবনাটাই চলছিল। কিভাবে মেয়েটাকে খুঁজে বার করবে ঠিক করে উঠতে পারছিল না। আচমকা একটা রাস্তার নিশানা যেন পেয়ে যায় সে। কাজের দিনগুলোতে সময় পাওয়া যাবে না, অফিসের ডিউটি থাকবে, কিন্তু ছুটির দিনগুলো পুরোপুরি তার নিজস্ব। সেই সব দিনে শিয়ালদায় গিয়ে নর্থ কি মেন লাইনের লোকাল ট্রেন ধরে কোনো একটা স্টেশনে সে নেমে পড়বে। স্থানীয় মানুষজনকে জিজ্ঞেস করে করে জেনে নেবে ওখানে কোনো রিফিউজি কলোনি বা ক্যাম্প আছে কিনা। যদি থাকে সেখানে চলে যাবে।
এইভাবে কাজের কাজ কিছু হবে কিনা তার জানা নেই, তবু চেষ্টা তো করতে হবে। মনের গতিবিধি বোঝা ভার, কখন যে সোজা সরল পথে চলতে চলতে হঠাৎ সেটা মোড় ঘুরে কোন দিকে ছুটবে আগে ভাগে তার হদিশ মেলে না। ঝিনুকের ভাবনাটা সরে গিয়ে হঠাৎই ছায়া মায়াদের মুখগুলি চোখের সামনে ভেসে ওঠে। বিনয় কথা দিয়েছিল খুব শিগগিরই তাদের সঙ্গে দেখা করতে যাবে। হাজার ঝঞ্ঝাটে এমন জড়িয়ে গিয়েছিল যে যাওয়া হয়নি। কথা দিয়েছিল রামরতন গাঙ্গুলির 2 মেয়ের কাজের জন্য আনন্দ আর হিরণকে বলবে, বলাও হয়নি। অথচ পদে পদে লাঞ্ছিত 4 রমণী তারই জন্য উদ্গ্রীব হয়ে আছে। বিনয়ের মনে হলো সে বড় বেশি আত্মকেন্দ্রিক, নিজের সমস্যা আর সংকট নিয়েই সর্বক্ষণ মগ্ন থাকে। এই মুহূর্তে তীব্র অপরাধবোধে সে কুঁকড়ে যায়। সেন্ট্রাল অ্যাভিনিউর বাস স্টপেজে দাঁড়ালো না বিনয়। ফুটপাথ ধরে আরও খানিকটা এগিয়ে ডান পাশের বাঁক ঘুরে কর্নওয়ালিস স্ট্রিটের ক্রসিংয়ে চলে এলো। প্রায় সঙ্গে সঙ্গে শ্যামবাজার রুটে ট্রাম এসে গেল। চিত্রা সিনেমার কাছে নেমে রাস্তা পেরিয়ে ওধারে মদন বড়ার লেনে ঢুকে পড়ল বিনয়। মিনিট 2 হাঁটার পর বিমল গাঙ্গুলিদের সেকেলে তেতলা ভাড়াটে বাড়িটার সামনে চলে আসে। সদর দরজা হাট করেই খোলা। ভিতরের মস্ত চাতালে নানা বয়সের মেয়েলোক আর বাচ্চা কাচ্চাদের জটলা, প্রায় সবাই কথা বলছে। ফলে গোটা চাতাল জুড়ে চলছে কলরোল। বিনয় জানে বিমল গাঙ্গুলি এখন অফিসে রয়েছে, তবু তারই নাম ধরে ডাকতে লাগলো, বিমলবাবু, বিমলবাবু। ছায়া কি মায়াকেও ডাকতে পারত, কিন্তু যুবতী মেয়েদের ডাকতে কেমন যেন সংকোচ হলো। বেশিক্ষণ দাঁড়াতে হয় না। গেটের মুখে ছায়া বা মায়া নয়, তাদের বিধবা দিদি বাসন্তী এসে দাঁড়ায়। বিনয়কে দেখে তার চোখে মুখে আলোর ছটা খেলে যায়। ব্যগ্র গলায় বলে, আপনি আসছেন? আসেন আসেন। গেট পেরিয়ে বিনয় ভিতরে ঢুকল। 30 নম্বর মদন বড়ার লেনের এই বাড়িতে এর আগে মাত্র একবারই এসেছিল বিনয়। সে কোনো দিকে তাকালো না। চাতাল পেরিয়ে যেতে যেতে জিজ্ঞেস করল, বিমলবাবু কি বাসায় আছেন? না, অফিসে। এই সময় বিমলের অফিসে থাকারই কথা, কিন্তু কোনো কারণে যদি না গিয়ে থাকে সেজন্যই জানতে চাওয়া। বিনয় স্বস্তি বোধ করে। বিমল যদিও ভালো মানুষ, জীবনে তাকে দাঁড় করিয়ে দেবার জন্য মৃত রামরতন গাঙ্গুলি এবং তার পরিবারের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, তবু তার সামনে রামরতনের স্ত্রী আর মেয়েদের পক্ষে নিজেদের ক্ষোভ, কষ্ট এবং অসম্মানের কথা খোলাখুলি জানানো সম্ভব নয়। আচমকা কিছু মনে পড়ায় চকিতে বিনয় বলে ওঠে, আগেরবার যখন আসি বিমলবাবুর স্ত্রী তো ছিলেন না, তিনি কি? না, এই যে বাপের বাড়ি গেছিল, অহনো ফিরে নাই। বিনয়ের মনে পড়ে সেবারে এসেও বিমলের স্ত্রী বাপের বাড়ি যাবার কথা শুনেছিল সে। বিমলকে যতটুকু বিনয় দেখেছে তাতে মনে হয়েছে সে খুবই ভদ্র, শান্ত এবং কর্তব্যপরায়ণ। শত কষ্ট আর টানাটানির মধ্যেও সে ছায়া মায়াদের দায়িত্ব নিতে চায়, কিন্তু আগুন খাকি স্ত্রীর ভয়ে তা নেবার মতন শিরদাঁড়ার জোর তার নেই। দীপ্তিকে বিনয় দেখেনি, তবে তার সম্বন্ধে যে ধারণাটুকু হয়েছে তা আদৌ সুখকর নয়। চাতাল পেরিয়ে ডান দিকের বারান্দায় উঠতে উঠতে ভীষণ ব্যস্ত হয়ে পড়ে বাসন্তী। মা, ছায়া, মায়া, তাড়াতাড়ি বাইরে আসো, দেখো কি আইছে। বাসন্তীর ডাকে এত আকুলতা আর উত্তেজনা মেশানো ছিল যে বিনয় অবাক হয়ে যায়। ওদিকে সামনের ঘরটা থেকে বেরিয়ে এসেছেন রামরতনের স্ত্রী। বাঁ ধারের রান্নাঘরের দিক থেকে ছুটে আসে ছায়া আর মায়া। রামরতনের স্ত্রী কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গিয়ে বিনয়ের একটা হাত ধরে ঘরের ভিতরে টেনে নিয়ে চেয়ারে বসান। ঘরের একপাশে এক ফালি তক্তপোষ আধমলা চাদরে ঢাকা, সেখানে বসলেন রামরতনের স্ত্রী। বললেন, হেই দিন কইয়া গেছিলা শিগগির আইবা, এতকাল পর আমাকে কথা মনে পড়ল। চিন্তা হইতে আসিল, আমাকে বুঝিন ভুইলাই গেছ। বাসন্তী মায়ের পাশে নিঃশব্দে বসে পড়েছিল। মৃদু গলায় বলল, আপনার অবস্থাখান আমরা বুঝি, কিন্তু আপনি সারা কলকাতায় আমাকে আর কোনো ভরসা নাই যে। বাসন্তী তার চেয়ে বয়সে অনেক বড়, কিন্তু তাও বিনয়কে সে আপনি আপনি করে বলে। এতে একটু অস্বস্তি হয় বিনয়ের। সে ভাবল বাসন্তীকে তুমি করে বলতে বলবে, কিন্তু তার আগেই রামরতনের স্ত্রী শুরু করলেন, একদিন পর আইসো, মনে যে কি বল পাইতে আসি বুঝাইয়া কইতে পারুম না। আমি জানি আমাকে লইগা কিছু একটা ব্যবস্থা না কইরা তুমি আসো নাই। বিনয় চমকে ওঠে। রামরতনের স্ত্রী এবং বাসন্তী কাছাকাছি বসে আছেন।
দরজার মুখে দাঁড়িয়ে আছে ছায়া আর মায়া। ধীরে ধীরে সবাইকে একবার করে দেখে নেয় বিনয়। সবাই দম বন্ধ করে তার দিকেই তাকিয়ে আছে, পলকহীন, কিছুর একটা অপেক্ষায়। হঠাৎ তীব্র শীত লাগার মতন কাঁপুনি ধরে যায় বিনয়ের। সেটা হৃৎপিণ্ডের না মস্তিষ্কের কোনো গোপন কেন্দ্র থেকে উঠে এসে ডালপালার মতন ছড়িয়ে পড়েছে সারা শরীরে। সে তো ঝুলি বোঝাই করে অনেকগুলো পাড়িনি নিয়ে এসেছে। ছায়া মায়ার চাকরি জোগাড় করা সম্ভব হয়নি। আনন্দ আর হিরণের সঙ্গে কথা বলাও হয়নি। রামরতনের জামতলির জমি জমা বেচতে গিয়ে নাসের আলী যে খুন হয়ে গেছেন, সেই দুঃসংবাদটাও দিতে হবে। রামরতনের স্ত্রী করুণ বিলাপের সুরে এক নাগাড়ে বলতে লাগলেন, বিমলের বউ হ্যাই যে তার বাপের বাড়িতে গেছে, আমরা যতদিন আসি হে আর ফিরব না। এই বাড়ির ভাত গোলা দিয়ে আর নামতে চায় না বিনয়। অহন কও আমাকে লইগা কি করছো? ছায়া মায়ার কাম কাজ কিছু হইল? উত্তর দিতে গিয়েও বিনয় থমকে যায়। তার মস্তিষ্কে আচমকায় বিদ্যুৎ তরঙ্গ ঝলসে ওঠে। আশ্চর্য ভোজবাজিতে স্মৃতির ঝাঁপি খুলে যায়। তাদের প্রিয়নাথ মল্লিক রোডের বাড়িটা বেচে অবনীমোহন তার যাবতীয় ঋণ শোধ করে গুরুর আশ্রমে চলে গেছেন। পাওনাগণ্ডা মিটিয়ে দেবার পরেও ৩৩,০০০ টাকা বেঁচেছে। সুনীতি সুধা তার নামে সেটা ব্যাংকে জমা করে রেখেছে। এর ৩ ভাগের ১ ভাগ অর্থাৎ ১১,০০০ তার প্রাপ্য। সেই টাকাটা এমনকি পুরো ৩৩,০০০ও যদি সে নেয়, তার ২ দিদি এতটুকু আপত্তি করবে না। বিনয় ঠিক করে ফেলল, নিজের অংশের টাকাটা সে আপাতত রামরতনের স্ত্রী এবং মেয়েদের দিয়ে দেবে। ১১,০০০ বেশ মোটা অঙ্কের টাকা। সস্তা গন্ডার দিন, সুখের সময় কবেই তো শেষ হয়ে গেছে, জিনিসপত্র অগ্নিমূল্য। তবু ওই টাকায় ভদ্রপাড়ায় ঘর ভাড়া নিয়ে ওরা ২-৩টে বছর নিশ্চিন্তে মোটামুটি সচ্ছলভাবে কাটিয়ে দিতে পারবে। তার ভেতর ছায়ামায়ার কাজ কি আর জুটবে না? নিশ্চয়ই জুটবে। বিনয়ের চিন্তাপ্রবাহ এক জায়গায় স্থির থাকছে না। ভাবনার প্রক্রিয়াটাও নানাভাবে চলছে। এর মধ্যেই সে ভেবে নিল টাকাটা একেবারে রামরতনের স্ত্রীর হাতে তুলে দেবে না। শহরে চোর ছেঁচোর ফেরেববাজ ঠিক করছে। 4টে নিপাট সরল সাধাসিধে রমণী কলকাতায় এই প্রথম পা ফেলেছে। এখানকার ফন্দিবাজদের সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। তারা জানে না টিকে থাকতে হলে কত রকম কৌশলের দরকার। হয়তো ফস করে টাকার কথা সবার সামনেই বলে ফেলল, তারপর সেটা খোয়া যেতে আর কতক্ষণ। তাই টাকাটা বিনয় খেপে খেপে দেবে, বলবে সীমান্তের ওপার থেকে যেমন যেমন আসছে তেমন তেমন দিয়ে যাচ্ছে। রামরতনের স্ত্রী ফের বললেন, কিছু কইলে না তো বাবা? বিনয় একদমে বলে যায়, ছায়া মায়ার চাকরি হতে তো একটু সময় লাগবে, তবে অন্য একটা ব্যবস্থা আমি করেছি, তাতে আপনাদের অনেকখানি সুবিধা হবে। আমাকে লইগা কি করছো বাবা? আমার জানাশোনা খুব বিশ্বাসী একটি লোককে দিয়ে পাকিস্তানে মাস্টারমশাইয়ের ছাত্র নাসের আলীর কাছে খবর পাঠিয়েছিলাম। তিনি... এই কথা আমাকে জানাও নাই তো? কি করে জানাবো? এর মধ্যে তো আমি আপনাদের কাছে আসতে পারিনি। হঠাৎই লোকটার সঙ্গে দেখা হয়ে গেল। তার সঙ্গে পাকিস্তানের নানা মানুষের যোগাযোগ আছে, সুযোগ পেয়ে সেটা কাজে লাগিয়ে দিলাম। নাসের কি কিছু করতে পারছে? হ্যাঁ, পেরেছে। মিথ্যে বলা বিনয়ের অভ্যাসে নেই। পাছে ধরা পড়ে যায় তাই কারোর দিকে তাকিয়ে থাকতে পারছিল না। মুখ নামিয়ে সে বলল, পেরেছে। কি করছে ও? আপনাদের জামতলির চাষের জমি আর বাড়ির খদ্দের পেয়ে গেছেন। বিক্রির সময় মাস্টারমশাইয়ের দেশে গিয়ে রেজিস্ট্রি করে দেবার কথা ছিল তো, কিন্তু তিনি তো আর নেই। নাসের আলী কি একটা বন্দোবস্ত করেছেন, তাতে বিক্রিতে অসুবিধা হবে না। 2-1 সপ্তাহের মধ্যেই বেচে টাকা পাঠিয়ে দেবেন। তুমি আমাকে বাঁচাইলা বাবা, ভগবান তোমার মঙ্গল করব। আমার মাথায় যত চুল আছে তত বছর তোমার পরমায়ু হোক। তোমার লোকের দিয়া নাসের রে জানাইয়া দিও, ভগবান তাহারও ভালো করব। এ আমার পোলার কাম করছে। অকপট ছল চাতুরিহীন 4টি রমণীর সঙ্গে মিথ্যাচার করতে তীব্র অপরাধবোধে কুঁকড়ে যাচ্ছিল বিনয়। নিজের কাছে ভীষণ ছোট হয়ে যাচ্ছে সে। মনে হচ্ছে আয়নার সামনে দাঁড়ালে সে নিজের কালিমাখা মুখটাই দেখতে পাবে। একটার পর একটা ফাঁসে সে জড়িয়ে পড়ছে। তবে সবচেয়ে যেটা তার বিবেকে শেল বিঁধিয়ে চলেছে তা হলো
মৃত নাসের আলীর নামে মিথ্যে বলা। এজন্য অনুশোচনার শেষ নেই তার। আপনার কথাগুলো আমি জানিয়ে দেব। আমাকে লইগে হাত করতে আসো আর একখান কাম কইরো বাবা। হ্যাঁ বলুন, কি কাজ? নাসের টাকাটা পাঠাইলে ভালো জায়গায় ঘর ভাড়া কইরা দিবা একখান। হ্যাঁ হ্যাঁ দেব। শীতের সন্ধে ঝপ করে নেমে আসে, তারই তোড়জোড় চলছে। ঘরের ভিতরটা আবছা অন্ধকারে ভরে গেছে। বাসন্তী উঠে সুইচ টিপে আলো জ্বালিয়ে দিল। আমাকে এবার উঠতে হবে, অনেক দূর যেতে হবে তো। ওই দেখো, নিজে গো চিন্তা নিয়ে আয় দিন রাত ডুইবা থাকি। কখন আইসো কিছুটুক তো দেই নাই। ছায়া মায়া অক্ষণি চা কইরা নিয়ে আয়, আর দেখ মিঠাই টিঠাই কি আছে। না না, আজ থাক। সেই সকালে বেরিয়ে অনেক জায়গায় ঘুরতে ঘুরতে আসছি, আজকে খুব ক্লান্ত লাগছে। চা বানাইতে আর কতক্ষণ লাগবো বলো? একটু বইসা যাও বাবা, বইসা যাও। নিজেকে কথা কইতে কইতে মাথা ঠিক আসিল না, কি অন্যায় যে হইয়া গেল। যে যুবকটি তাদের জন্য এমন এক সুসংবাদ বয়ে এনেছে যা ছিল স্বপ্নেরও বাইরে অকল্পনীয়, তাকে সামান্য একটু খাতির যত্ন করা হয়নি। এর জন্য আক্ষেপের শেষ নেই বৃদ্ধার। বিনয় ম্লান হাসে। না না, কোনো অন্যায় হয়নি। কদিন পরে তো টাকা নিয়ে আসছি, তখন চা মিষ্টি যা দেবেন খেয়ে নেব। দেখুন, একটা কথা বলতে সংকোচ হচ্ছে, তবু না বললেই নয়। আমাগো কাছে তোমার কিসের সংকোচ? মন খুইলা কও। টাকার কথাটা আপনারা চারজনই শুধু জানবেন, অন্য কাউকেও কিন্তু বলবেন না। বুঝছি, বিমলকে কইতে নিষেধ করতে আসো? শুধু বিমল বাবুরা কেন, আর কেউ যেন না জানে। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। শত মিনতি সত্ত্বেও বিনয় বসল না। রামরতনের স্ত্রী আর তার 3 মেয়ে সদর দরজা অবধি তার সঙ্গে সঙ্গে এলো। রাস্তায় বেরিয়ে একবার পিছনে ফিরে তাকায় বিনয়। দরজার ফ্রেমে এক বৃদ্ধা, এক মধ্যবয়সিনী এবং 2টি তরুণীর উজ্জ্বল কৃতজ্ঞ মুখ স্থির হয়ে আছে। এক মুহূর্ত 4 রমণীকে দেখেই সামনের দিকে হাঁটতে শুরু করে বিনয়। আর তখনই নতুন করে সমস্ত ব্রহ্মাণ্ড তোলপাড় করে ঝিনুকের চিন্তাটা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ঝিনুকে খুঁজে বার করতে হবে, করতেই হবে। আজকের পর্ব এখানে শেষ করলাম। আজকের পর্ব ভালো লাগলে কমেন্টে জানাবেন, ভিডিওতে একটা লাইক দেবেন। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।